আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ব্লগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বাড়িতে আসছি, গুলিস্তান থেকে গাড়িতে উঠেছিলাম, আর এই তো এখন গোপালগঞ্জ নেমে একটা অটো রিজার্ভ করে পুরো বাড়ি পর্যন্ত চলে যাব। তো প্রথমেই মনে করিয়ে দিচ্ছি আমার ভালোবাসার প্রিয় আপু আন্টিদেরকে, যারা ব্লগটা দেখা শুরু করেছেন, প্লিজ ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আশা রাখছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আজকের এই ব্লগে আমার বাড়িতে প্রথম দিন, চাঁদ রাতের দিন সহ ঈদের দিন আমরা কি করেছিলাম, আর আম্মাকে ছাড়া তো আমাদের প্রথম ঈদ, তো সব মিলিয়ে ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করছি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্রথমবারের মতো আমার আজকের এই ব্লগটি দেখে চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে অনুরোধ রইল ব্লগটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনারা পছন্দ করেন তো আমাকে সাপোর্ট করতে পারেন। সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিলে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। আমাদের এলাকায় একটা নদী আছে, নাম চিত্রা নদী। তো চিত্রা নদী পার হয়ে আমাদের অটো কিন্তু ডাইরেক্টই বাড়ির দিকে ছুটে চলেছে। খুব কাছাকাছি এসে গেছি। উত্তেজনা মনে হয় একদম অনেক বেশি কাজ করছে বাচ্চাদের ভেতরে, সাথে আমাদেরও। অটোটা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছে, আর বাস স্ট্যান্ডে এসেই আমার বড় বোন আর বাচ্চাদেরকে নামিয়ে দিব, কারণ এখানেই হচ্ছে আমার বাবার বাড়ি। আর ওদেরকে নামিয়ে দিয়ে অটোটাকে ঘুরিয়ে আমরা চলে যাব আমার শ্বশুরবাড়ির দিকে। তো ঈদের আনন্দ আসলে থাকলেও মনের এক কোণায় না ঠিকই কিন্তু কষ্টটা কাজ করছে, কারণ ভাইয়া চলে গিয়েছে, আমার শাশুড়ি মা চলে গিয়েছে, আপাই এই প্রথম ভাইয়াকে ছাড়া, বাচ্চারাও তার বাবাকে ছাড়া ঈদ করছে, সেই সাথে কিন্তু আমার শাশুড়ি মাকে ছাড়াও কিন্তু আমরা ঈদ করব। তো সব মিলিয়ে কিন্তু মনের একটা কোণে ঠিকই কিন্তু দুঃখ কষ্ট রয়েই গেছে। তো এই তো আপাকে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম, এখন উপরের দিকে উঠছি। আব্বা কয়েকবারই ফোন দিয়েছিল আমার শ্বশুর আব্বা যে কোথায় আছি। তো আজ বাড়িতে আমরাই আসছি। পরের দিন বড় ভাবি এসেছিল, আর ঈদের আগের দিন আমার ছোটো যা এসেছিল। তো দেখা যায় যে বাড়িতে আগে ভাগেই আমরা আসি আর যাইও দেরি করে। তো এই তো আমরা যেদিন এসেছিলাম সেদিন ছিল মার্চের 18 তারিখ, আর 17ই মার্চ আমার শাশুড়ি মায়ের জন্মদিন গিয়েছে। যাই হোক, আম্মা তো চলে গিয়েছে, কিন্তু স্মৃতি সব জায়গায় একদমই রয়েছে, মানে চলতে ফিরতে ঘুরতে উঠতে বসতে সব সময় কিন্তু আম্মার কথা মনে পড়ছে। আমার তো সারাক্ষণই মনে হচ্ছে যে আম্মা মনে হয় এখন আমাকে জড়িয়ে ধরবে বুকের ভিতরে। গতবার যখন এসেছিলাম এরকম সিঁড়ি বেয়ে যখন উপরে উঠেছিলাম, ঠিক তখন আম্মা চুলায় যখন রান্না করছিল, রান্না রেখে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল। তো আজও আমার সেই স্মৃতিগুলো মনে পড়ছে, আর সেই স্মৃতিগুলো মনে করেই আমি উপরের দিকে উঠে এসেছি। তো এই যে ঘরের ভিতরে ঢুকলাম, আম্মা নাই, কিন্তু আম্মার সব কিছুই রয়ে গেছে, হাতের ছোঁয়া, তার কাজ সব কিছুই রয়ে গেছে। তো আব্বাকে সালাম দিলাম, আমি বারান্দায় চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আম্মার কবরটা দেখা যায়, কিন্তু ক্যামেরায় আসলে অতটা ওইভাবে বোঝা যায় না। তো আমি বারান্দাটা দেখে তারপরে আবারও ঘরের ভিতরে ঢুকবো। আশা রাখছি আপনাদের ঈদ অনেক বেশি ভালো কেটেছে, তাই না? আর আপনারা অনেক বেশি ভালো থাকেন, সেই দোয়া সবসময় আমি করি। তো এখন রত্না আপা আমাকে দোতলায় নিয়ে যাচ্ছে, বলছে যে ভাবি আপনারা এবার দোতলায় থাকবেন, তো দেখে যান যে দোতলাটা কেমন করেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এইগুলোর কাজ চলছিল, অর্থাৎ দোতলার কাজগুলো চলছিল। এই পাশের ফ্ল্যাটটা পুরোটাই ফাঁকা রয়েছে, এখনও ভাড়াটিয়া ওঠেনি। তো এই ফ্ল্যাটটা অনেক বেশি বড়। তো এখন আমরা যেখানে থাকব সেটা দেখাচ্ছে রত্না আপা। লাইটগুলো এখনও লাগানো হয়নি, বিকেলের মধ্যে নাকি রত্না আপা বলছে যে লাইট লাগিয়ে দিবে। তো এখানে শুধুমাত্র একটা খাট দিয়ে তোষক ফেলানো হয়েছে, বাকি বিছানার চাদর টাদর সব কিছু রত্না আপা ফেলে পরে সব কিছু রেডি করে দিবে। তো ছোট্ট ফ্যামিলির জন্য আসলে এই ফ্ল্যাটগুলো করেছে। আপাতত আমরা এসে উঠেছি আর কি। তো এখানে ঢুকতেই হচ্ছে একটা কমন ওয়াশরুম, আর এখানে
অল্প একটু রান্নার জায়গা রয়েছে। অর্থাৎ আমি তো বললামই যে ছোট্ট একটা ফ্যামিলির জন্য আসলে এই ফ্ল্যাটটা, আর পাশের ফ্ল্যাটটা ছিল বড়। তো এখানে ভিতরে আরেকটা রুম রয়েছে, এখানেও অ্যাটাচড একটা ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে। এই তো তো এখানে হচ্ছে যে আমরা থাকবো। মোটামুটিভাবে দোতলার কাজগুলো কমপ্লিট হয়েছে। আর আমার মনে হচ্ছে যে দোতলায় থাকতে আমাদের একটু কষ্টই হবে, কারণ হচ্ছে আইপিএসের যে লাইনটা সেটা কিন্তু তিনতলাতে রয়েছে, দোতলায় নাই। তার মানে কারেন্ট চলে গেলে কিন্তু বেশ বিপদই। তো যাই হোক, আমরা যেদিন এসেছিলাম সেদিনও তো রোজা ছিল, তো পাশেই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। ওই দিনই আবার মামাদের বাড়িতে আমাদের ইফতারি দাওয়াত ছিল। আমার নানা শ্বশুর, নানি শাশুড়ি, ওনাদের উদ্দেশ্য করে ইফতারি দেওয়া হয়েছিল কয়েকটা মসজিদে। পাশাপাশি হচ্ছে আত্মীয় স্বজন যারা ছিলেন তাদেরকেও দাওয়াত করা হয়েছিল, তো আমরাও ইনভাইটেড ছিলাম। তো এখানে আমি বাচ্চা সহ, আপনাদের ভাইয়া সহ সবাই চলে এসেছি। আর এই যে এত ইফতারি আয়োজন যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার কিন্তু অনেকগুলো ননদ রয়েছে, তারা সবাই মিলে এইগুলো সব গোছগাছ রেডি করে দিয়েছিল। আর ইফতারি পরে এখানে তেহারির ব্যবস্থা করা হয়েছিল, গরু মাংস দিয়ে তেহারি করা হয়েছিল। তো সেটা আর আমি ক্যাপচার করিনি, জাস্ট ইফতারির এতটুকুই আমি একটু ভিডিও করেছিলাম। ভাবলাম যে একটু রেখে দিই, এটা স্মৃতি হয়ে থাকবে। আর ইফতারি করার পরে এরপরে আমার বাবা মার সাথে দেখা করে এসে রাতের বেলা আমার শ্বশুর বাড়িতে, এটা সেহেরির সময়, তো আপাকে বললাম যে আপা কী রান্না করেছেন। তো ওখানে তেহেরি কিছুটা মামা শ্বশুর বাড়ি থেকে দিয়ে গেছে আমার ছেলে মেয়ের জন্য, ওরা খায়নি সেটা। আর এখানে আপা গরু মাংস রান্না করেছে, ঢ্যাঁড়স ভাজি করেছে, আর একটা ট্যাংরা মাছের তরকারি ছিল লাউ দিয়ে। এগুলো সেহেরিতে আপা করেছে। তো এখন আমরা সেহেরি খাবো। আর সেহেরি খাওয়ার পরের দিন, এটা হচ্ছে যে চাঁদ রাতের আগের দিন, শেষ রোজাটায় আর কি, আমরা আমাদের বাড়ির যে ফ্যামিলি মেম্বার, আমরা বউরা বাচ্চারা সবাই এসেছিলাম। তো তাদেরকে নিয়ে আমাদের যে লাস্ট ইফতারি আয়োজন করা হয়েছিল সেটাও আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো রোজা কিন্তু শেষ হয়ে গেল, আর এইভাবেই অল্প অল্প কিছু শ্যুটের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির ইফতারিগুলো। তো চাঁদ রাতে আমার ননদরা সবাই এসেছিল, ছাদে গিয়ে আমরা আতশবাজি ফুটিয়েছিলাম। আর বাচ্চারা সবাই অনেক বেশি খুশি হচ্ছিল, আনন্দ করছিল। আর এই যে দেখেন আমার ননদের শাড়ি, মানে ননদরা, অনেকগুলো ননদরা রয়েছে, তারা সবাই মিলে সুভা, ওয়াসিফ বা আমাদের আরও যারা দেবর ভাসুরের ছেলে মেয়ে আছে সবাইকে নিয়ে আমরা যারা মিলে সবাই ছাদে উঠেছিলাম। সবাই একটু খুশি মনে আবারও নিচে নেমে আসলো। তো কিছু দেবররা রয়েছে, কিছু আমাদের বাচ্চারা রয়েছে, আর সব হচ্ছে যে আমাদের ননদরা। এই ছিল চাঁদ রাতের আগের দিনের আনন্দ। আর এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার শ্বশুর, আমার ছেলে আর আমার বড় ভাসুরের ছেলে, ওদেরকে নিয়ে ঈদের নামাজে যাচ্ছে। তো সারা রাত এখানে এত বৃষ্টি হয়েছে, আমি চিন্তাই করতে পারিনি যে সকালবেলা উঠে আসলে বাচ্চারা ঈদের জামাতে যেতে পারবে। তো তারপরও বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়েছি, কিন্তু অসিফ আর হচ্ছে যে আমার ভাসুরের ছেলে, ওরা নতুন জুতোটা পরতে পারেনি। আর এখানে আপনাদের ভাইয়াকে রেডি করে দিলাম। ঈদের জামাতে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি, এটাও একটা সুন্নত একটা কাজ। তো আপনাদের ভাইয়া মিষ্টি মুখ করে এখন ছাতা নিয়ে এসেও বের হয়ে যাচ্ছে। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে। আমাদের কিন্তু সব কিছুই করতে হচ্ছে, তারপরে কিন্তু মনের এক কোণায় বললাম না যে একটু কষ্ট রয়ে গেছে। আসলে আম্মা নাই, এই প্রথমবারই আম্মাকে ছাড়া ঈদ করছি, সব মিলিয়ে কিন্তু অনেক কষ্ট লাগছে। কি করব, মাথার উপরে কিন্তু আমাদের বউদেরই অনেক বেশি দায়িত্ব রয়েছে। তারপরে রত্নাপা রয়েছে, রত্নাপা কিন্তু অনেক বেশি হেল্পফুল একজন মহিলা, যেটা আমি আমার গতবার যে বাড়িতে এসেছিলাম সেই ব্লগগুলোতেও বলেছিলাম। উনি কখনোই একটু মুখ কালা করে না, যতটুকু সম্ভব উনি পারে সবসময় আমাদেরকে গুছিয়ে হেল্প করারই চেষ্টা করে। এরপর রান্নাঘরে চলে এসেছি তিনতলায় এসে। তো এখানে রত্নাপা দেখলাম রাতের বেলা গুড়ের পায়েস রান্না করেছে, আর এখানে ভাবি আর আমি মিলে একটু সিমাই রান্না করেছিলাম। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। একটা হাঁস, যেটা রত্নাপা গ্যাসের চুলায় এখন একটু পুড়িয়ে নিচ্ছে। দেশি মুরগি আমার শ্বশুরের জন্য আনা হয়েছে। আর গরু মাংস তো রান্না করা হবেই, গরু না খেলে কি ঈদ কি হয়। তো গরু মাংসটা বড়োভাবে এখানে সব ধরনের মশলা মাখিয়ে তারপরে এই যে চুলায় উঠিয়ে দিয়ে গেছে, এখন ছাদে রান্না করা হবে। এই চুলাটা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায়, চুলাটার সাথে অনেক কাহিনী রয়েছে। আর ছাদে রান্না করার কারণটা হচ্ছে যে পাতিলটা একটু বড় ছিল, এটা তো গ্যাসের চুলায় হবে না। আব্বাও বলছিল যে এটা ছাদে রান্না হোক।
আর দেখেন বৃষ্টি কিন্তু টুকটাক এখনও পড়ছে, আর পুরা গাছ প্রকৃতি যেন একদম ভিজে আছে। মনে হচ্ছে আমরাও যেমন আম্মার কষ্টে একটু দুঃখ ভারাক্রান্ত হয়ে আছি, প্রকৃতিও মনে হয় সেই দুঃখটা বুঝতে পেরে সেও কান্না করছে। আমার কাছে এমনটাই মনে হচ্ছে। সব সময় মনে হচ্ছে যে আম্মা মনে হয় আমার আশেপাশেই হাঁটাচলা করছে, আম্মা মনে হয় আমার পাশেই বসে আছে আর নাম ধরে ডাকছে, এটা করো, ওটা করো, এটা করতে হবে, এটা না করলে হবে না। এই স্মৃতিগুলো নিয়েই কিন্তু ঈদের দিন সব কাজ কর্মগুলো আমরা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিক থেকে আমার ছোট যা বসে তার হাজব্যান্ডের সাথে কথা বলছে। আমার ছোট দেবর এবার বাড়িতে আসেনি, ও থাইল্যান্ডে গিয়েছে, তো ওর সাথেই বসে কথা বলছে। নামাজ শেষ করে আমাদের বাচ্চারা আমাদের জন্য কিছু পাঁপড় নিয়ে এসেছে, সেটাও একটু খেলাম। আর ইনি হচ্ছেন আমাদের একজন চাচি শাশুড়ি হন, আমাদের বিল্ডিংয়েই থাকেন ভাড়া। তো বলল যে আমি হাঁসটা কেটে দেই। এখানে গরু মাংসটা হচ্ছে, ভাবি একটু দাঁড়িয়ে রয়েছে, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছে। আর চুলার জাল ধরানো বলেন, সব কিছু বলেন, এখানে এই চাচি শাশুড়ি আবার ওনার হাজব্যান্ড যে চাচা শ্বশুর, ওনারাই আমাদেরকে হেল্প করেছিল। আর এই চুলাটা না আম্মা পিকনিক করার জন্য কিনে এনেছিল। আমরা যখন ডিসেম্বরে বাড়িতে এসেছিলাম, আম্মা বলেছিল যে সবাই পরীক্ষা শেষ করে বাড়িতে আসছে, তাহলে এই চুলাটাতে আমরা সবাই মিলে পিকনিক করব। কিন্তু পিকনিক আর করা হয়নি। তো তার ভেতরে কিন্তু আম্মা চলে গেল, কারণ সেই সময়টা তো অনেক বেশি শীত পড়েছিল। আর এখানে আব্বাও বসে আছে, দেখছে। যাই হোক, এই যে আমার চাচা শ্বশুর, উনিও মাঝে মধ্যে একটু চুলা জাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এত বেশি ধোঁয়া হচ্ছিল, ধোঁয়ার কারণে মনে হচ্ছিল যে মাংসটাতে গন্ধই হয়ে যাবে। আর এদিকে রান্নাঘরে গ্যাসের চুলায় যে হাঁসটা কেটে কুটে দিল চাচি শাশুড়ি, উনি কেটে দেওয়ার পরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন সব মশলা দিয়ে হাঁসটাকে রান্না করা হবে। হাঁসটা এখনও ধোয়া হচ্ছে, তার ভিতরেই আমি একটুখানি ফুটেজ নিয়ে নিয়েছি। এই ছিল আমাদের ঈদের দিনের আয়োজন। এরপরে চটপটিও রান্না করার জন্য আমরা ডাল সিদ্ধ করে রেখেছি, কিন্তু সেটা আর পরে রান্না করা হয়নি। বললাম না যে কি থেকে কি হচ্ছে, আসলে মাথার উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। সব কিছু মিলিয়ে যেমন আনন্দও করেছি, তেমনি কিন্তু কষ্টের ভাগটাও অনেক বেশি ছিল, কম ছিল না। তো ভাবি এখানে মশলা দিচ্ছে হাঁসের ভেতরে, আর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এরপরে বড় ভাবি আমাকে বলল যে তুমি একটু পোলাওটা বসিয়ে দাও বাচ্চাদের জন্য। মোটামুটিভাবে কিন্তু সব রান্নাবান্নাগুলো আমাদের চলছে। তো ছাদে যখন গরু মাংস রান্না হয়ে গেল, গরু মাংসর পাতিলটা নামিয়ে হাঁসটাকে ওখানে শিফট করা হয়েছিল বিধায় আমি কিন্তু গ্যাসের চুলায় রান্নাঘরে পোলাওটা করে নিলাম। সব মিলিয়ে রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। রান্নার ভিতরে ছিল আসলে পোলাও, দেশি মুরগির মাংস, হাঁসের মাংস, আর হচ্ছে যে গরুর মাংস। আসলে গ্রামের বাড়ি তো দেখা যাচ্ছে অনেক সময় এক একজন করে আসে বাড়িতে, আমি না ওইভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে পরবর্তীতে আর ভিডিও করতে পারিনি, তো যার কারণে একসাথে করে আপনাদেরকে আর দেখাতে পারিনি। তো এই যে হাঁসের মাংস চুলায় নিয়ে আসা হয়েছে, সেটা তো বললাম। এটা এখন ছাদের পরে একটু রান্না করে নেওয়া হচ্ছে। বড়োভাবে আছে, উনি সব রান্না বান্নার দায়িত্বেই থাকে মূলত। আর এখানে এই যে আমি আবার একটু জালটাকে খুঁচিয়ে দিচ্ছি। আর এদিক থেকে চাচি শাশুড়ি উনি 4-5 কেজি চালের গুঁড়ি কুটিয়ে এনেছে মেশিনে। এরপরে সেই আটাগুলো কাই করে এক এক করে রুটি বানাচ্ছে। রত্নাপাও বসেছে। আমি এর ভিতরে গোসল করে নিয়েছি, বাচ্চাদেরকেও গোসল দিয়েছি। তো এসে দেখি যে চাচা শ্বশুর রুটি সেকছে। তো আমি বললাম যে চাচা আপনি ওঠেন, আমি রুটিগুলো সেকি। দেখলাম যে চাচা অনেকগুলো রুটি সেকে ফেলেছে। এর ভিতরে বেলাও কিন্তু বেশ অনেক হয়েছে, প্রায় 2:30-3টার মতো বেজে যাচ্ছে। তো চাচাকে উঠিয়ে দিয়ে এরপরে রুটিগুলো এক এক করে আমি ছেঁকে নিয়েছিলাম। তো আমি বসে থাকা অবস্থায় আমার ছোট খালা শাশুড়ি এসেছিলো, উনিও কিছু ছেঁকে নিয়েছিল। এই তো এভাবেই করে মানে ভাগে ভাগে করে আমরা সবাই হাতে হাতে কাজ শেষ করেছিলাম। এই তো এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। তো এরপরে সবাই মিলে বসে ঈদের খাবারগুলো একসাথে খেয়েছিলাম। যেটা বললাম যে সেই ফুটেজগুলো আমি নিতে পারিনি, কারণ অনেক মেহমানই আসে যাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন করা যায় না। তো যাই হোক, আমরা কিন্তু হাতে কেউ মেহেদিও পরিনি, আর ঈদের সালামিও বাচ্চাদেরকে দেওয়া হয়নি। তো সুভার বাবা নামাজ পড়ে এসে অনেক লম্বা একটা ঘুম দিয়েছিল, তাকেও আর বিরক্ত করিনি। আর এই যে আমাদের বাড়ির বাচ্চারা সব ওর চাচার কাছ থেকে এখন সালামি নিবে। সবচেয়ে ছোট যে বেবিটা আমাদের, সে এখন ঘুমিয়ে রয়েছে। আমাদের 3 ভাইয়ের 6টা বাচ্চা, সবারই 2টা 2টা করে বাচ্চা। তো সুভার বাবা ঢাকা থেকেই কিন্তু নতুন নোট নিয়ে এসেছিল।
তো সেই নোটগুলি বাচ্চাদেরকে দিচ্ছে, ওরা খুব খুশি। মানে কত টাকা দিচ্ছে সেইটা কোনো ব্যাপার না, বাট ঈদের টাকা যে নতুন হতে হবে এইটা হচ্ছে আমাদের সব বাচ্চাদের একটা রিকোয়ারমেন্ট। তো বাচ্চারা নতুন টাকা পেয়ে অনেক বেশি খুশি ছিল, আর সুভার বাবা অনেক বেশি মজা করে বাচ্চাদেরকে টাকা দিচ্ছিল। তো এখানে বড় থেকে ছোট বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়েছে আর সবার কাছে জিজ্ঞাসা করছিল যে বাবার নাম কি, তোমার নাম কি, বাড়ি কোথায়, এই সব জিজ্ঞাসা করা হচ্ছিল। তো বাচ্চারাও সেইভাবে বলছিল। সবশেষে কিন্তু আমরাও 3 বউ টাকা নিয়েছিলাম, রত্নাপ্পা টাকা নিয়েছিল, সবাইকে ঈদের সালামি দেওয়া হয়েছিল। এই তো বাচ্চারা তো সালামি পেলেই খুশি হয় ঈদের সালামিতে, আর আমাদের আমরাও টাকা পেলে খুশি হই। তো যাই হোক, ঈদের সালামি নেওয়ার পরে এখানে আমার এক ননদ এসেছে। খাবার আগেই ওরা এসেছে। তো খাওয়ার পরে আমি আমার ননদকে বললাম যে রূপা আমাকে একটু মেহেদি দিয়ে দাও, হাতে মেহেদি নিয়ে এসেছিলাম। তো রূপা আবার আমার হাতে মেহেদি পরাচ্ছিল। আমি খুব ভালো ডিজাইন করতে পারি না, একবার মেয়েকে দিতে গিয়েছিলাম, খুব বেশি খারাপ হয়ে যাওয়াতে আমার মেয়ে সারাদিন কান্না করলো, পরে ওর ফুফিরাই ওর হাতে মেহেদি দিয়ে দিয়েছিল। এই তো সব ননদদের ধরে ধরে তারপরে আমরা যারা মেহেদি পরেছিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ওই যে বললাম না, আনন্দের মাঝেও কিন্তু আমাদের মনের এক কোণায় দুঃখ কষ্ট সব কিছুই ছিল, আর প্রতিটা কাজেই কিন্তু আম্মাকে অনেক বেশি মিস করেছি। আমার বোনের হাজব্যান্ড যে মারা গিয়েছে সেটাও আসলে অনেক বেশি কষ্টের ছিল। আপা কখনো বাবার বাড়িতে এসে ঈদ করে না, তো আমি আসলে জোর করে আপাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি যে বাচ্চাদের সহ আমাদের বাড়িতে ঈদ করতে হবে। এই ছিল ব্লগ। কি বলবো, আর আপনারা তো অনেক কিছুই বোঝেন যে কিভাবে একটা মানুষের অ্যাবসেন্সে আসলে দিনগুলো কিভাবে পার হয়ে যায় বা কিভাবে যায় সেটা খুব ভালো করেই বোঝে যাদের লাইফে এরকম ঘটনা ঘটেছে। তো আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।